বন্ধুরা, কি ঘটবে যখন কোনো প্রতিবেশী দেশের পুরো সেনাবাহিনী হঠাৎ তাদের পেশাদার পরিচয় ধুয়ে মুছে ফেলে এক চরমপন্থী ও উগ্র মতাদর্শের চাদর গায়ে জড়িয়ে নেয়? আমাদের দেশের সীমানা ঘেঁষা ঘন জঙ্গল আর দুর্গম পাহাড়ের ঠিক ওপারে রাতারাতি কেন এমন এক নতুন ব্যাটালিয়ন মোতায়েন করা হলো, যাদের মাথায় দেশের প্রতিরক্ষা নয় বরং ভারতের বুকে এক ভয়ানক হামলার ষড়যন্ত্র ঢুকে দেওয়া হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, সীমান্তে কাঁটাতারের ওপারে যে অস্বাভাবিক আর ভারী সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তা কি কোনো বড় ধ্বংসাত্মক হামলার আগাম সংকেত? এই আশঙ্কার জবাবে ভারতে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার সমস্ত সীমান্ত চৌকিকে অ্যাক্টিভেট মোডে নিয়ে গেছে এবং কামানের মুখ ঘুরিয়ে দিয়েছে শত্রুর দিকে। সীমান্তের এই ভয়াবহ পরিস্থিতি এবং ভারতের মহাবিনাশক পাল্টা প্রস্তুতির আসল সত্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর কারা সেনাবাহিনীর পেশাদারিত্ব ছেড়ে জাস্ট একটা রিলিজনের উপর ডিপেন্ড করে তারা ভারতকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আর দেশের সুরক্ষায় ভারতের সেনার পাশে দাঁড়াতে এখনই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখুন। তো বন্ধুরা, শেখ হাসিনার সরকারের পতন ও তার দেশত্যাগের পর থেকে বাংলাদেশের শুধু রাজনৈতিক ক্ষমতাই বদলায়নি, বরং সেখানকার পুরো সামরিক ব্যবস্থার ভেতর এক ডেল্টা ফোর্স লেভেলের বৈচারিক রূপান্তর ঘটেছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া যা শুরু করেছিল তা এখন তারেক রহমানের ইশারায় আরও বিপজ্জনক মোড় নিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী যা একসময় নিজের সেকুলার আর বাঙালি পরিচয়ের জন্য তারা সর্বদা গর্ববোধ করত, তা আজ এক অচেনা ও ভয়ানক পথে হাঁটছে তারা। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধে যে মুক্তিবাহিনী ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের ধুলো চটাতো, আজ সেই গৌরবময় ইতিহাসকে তারা বুড়ো আঙুল বা কাঁচকলা দেখিয়ে তারা পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের সেই পুরো ইসলামীকরণ, সেই নীতিকে আপন করে নিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক গঠন দিল্লির প্রতিরক্ষা করিডোর তীব্র বিপদের ঘণ্টাকে বাজিয়ে দিয়েছে। এই নতুন ব্যাটালিয়নের সবচেয়ে চমকপ্রদ ও উদ্বেগের বিষয় হলো এর গঠন কৌশলী। হ্যাঁ, প্রথা ভেঙে এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম কোনো বীর মুক্তিযোদ্ধা বা তাদের দেশের কোনো শহীদের নামে না রেখে ইসলামের প্রথম 4 যে খলিফা আছে, যেমন আবু বকর, উমর, ওসমান, আলী নামে রাখা হয়েছে। এটি শুধু নামের বদল নয়, বরং পুরো সেনাবাহিনীর ভেতরে এক বিশেষ মতাদর্শের বীজ ঢোকানোর সুপরিকল্পিত চেষ্টা। হ্যাঁ, এখানেই শেষ হচ্ছে না। বাংলাদেশের সেনাবাহিনীর কয়েক দশকের পুরনো যুদ্ধঘোষ বা ওয়ারক্রাই মানে জয় বাংলা, যে তাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রতীক ছিল, তা পুরোপুরি সরিয়ে এখন সেখানে ধর্মীয় স্লোগান ব্যবহার করা হচ্ছে। আর এর সরাসরি অর্থ হলো এই বাহিনীর লক্ষ্য এখন শুধু নিজেদের ভৌগোলিক সীমান্ত রক্ষা করা নয়, বরং সীমান্ত পারের অনুপ্রবেশ, কাঁটাতার ভাঙা আর ভারতের বিরুদ্ধে এখন প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের ক্ষেত্রে প্রস্তুত করা। আর এই 4 কোম্পানিকে স্ট্র্যাটেজিক্যালি মোতায়েন করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ঠিক সামনে, পার্বত্য চট্টগ্রামের স্পর্শকাতর এলাকায়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর র্যাডারে আসে অত্যন্ত গোপন ইনপুট অনুযায়ী চট্টগ্রামের মোর্চায় 2800-রও বেশি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য মোতায়েন করেছে বাংলাদেশ। এটি কোনো রুটিন ট্রান্সফার বা সাধারণ মহড়া নয়। সীমান্তের কাঁটাতারের ঠিক ওপারে রাতের অন্ধকারে বাংকার মজবুত করা, মর্টার গোলার পজিশন আর লাইট বন্ধ করে টহল দেওয়ার মতো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে না। কিন্তু ভারতও তো হাট গুটিয়ে বসে থাকার পাত্র নয়, যেখানে সম্ভাব্য হামলা রুখতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ আর ভারতীয় স্থলসেনা সমস্ত ফরওয়ার্ড পোস্টকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। অ্যাক্টিভেট মোডে সাজানো মানে হলো ভারতীয় জওয়ানদের আঙুল এখন ট্রিগারে রয়েছে। ওপর মহল থেকে নির্দেশ বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে সীমান্তে যে কোনো সন্দেহভাজন নড়াচড়া দেখলে কোনো উস্কানে অপেক্ষা না করে সেটার উপর সরাসরি গুলি চালাতে হবে। পূর্ব সীমান্তে মোতায়েনের সমস্ত সেনার ছুটি বাতিল করা হয়েছে। কাঁটাতারের এপারে বসানো হয়েছে অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজিং সেন্সার, নজরদারি ড্রোন। তবে ভারতের বার্তা দিয়ে দিয়েছে যে সীমান্তে কোনো রকম হিমাকাত করা হলে তার পাল্টা জবাব এতটাই ধ্বংসাত্মক হবে যা শত্রু দেশকে কয়েক দশক ভুলতে দেবে না। এই পুরো ঘটনার এখন পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার সুতোকে গাঁথা রয়েছে বেজিং আর ইসলামাবাদের সাথে। বাংলাদেশের তারেক রহমানের ভারত বিরোধী নীতির সুযোগ নিয়ে চীন এখন চট্টগ্রাম আর মোংলা বন্দরের পরিকাঠামো উন্নয়নের বাহানায় তারা তাদের সেনা থেকে শুরু করে সমস্ত নৌসেনা পা রাখার রাস্তা তৈরি করছে। গোয়েন্দা রিপোর্ট আর স্যাটেলাইট ছবি ইঙ্গিত করেছে
বাংলাদেশের এই নতুন ব্যাটালিয়নকে চীনের তরফ থেকে বিশেষ সামরিক প্রশিক্ষণ, আধুনিক যোগাযোগ সরঞ্জাম এবং মারাত্মক অস্ত্র যোগানের হিসাবে দেওয়া হচ্ছে। চীনের চাল হলো ক্ষুদ্র আর অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে তাদের মোটা ঋণের জালে ফাঁসিয়ে তাদের স্ট্র্যাটেজিক জায়গাগুলোকে দখল করা বা কব্জা করা এবং সেই দেশের সেনাকে রিমোট কন্ট্রোল দিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা। ভারতের পূর্ব সীমান্তে অশোক রেখে জম্মু কাশ্মীর আর লাদাখের দিকে ভারতের নজর ঘোরানোই ড্রাগনের এখন মূল উদ্দেশ্য। এর ফলে উত্তর পূর্ব ভারতের উগ্রপন্থী অস্ত্র সরবরাহ বা আশ্রয় দেওয়ার মতো বড় আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী হয়তো উগ্রতার বশে ভুলে গেছে তারা আসলে এখন কার সাথে টক্কর নেওয়ার চেষ্টা করছে। যে পাকিস্তানের আত্মঘাতী পথ তারা অনুসরণ করেছে, সেই পাকিস্তানের 93,000 সৈন্য 1971 সালে এই ভারতীয় সেনার সামনে হাঁটু গেড়ে বসে প্রাণের ভিক্ষা চেয়েছিল। আজ পাকিস্তান নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে ভিখারি স্তরে নেমে যাচ্ছে। বাংলাদেশও যদি পেশাদারিত্ব আর নৈতিকতা বিসর্জন দিয়ে সেই পথেই হাঁটে, তবে তাদের পরিণতি আলাদা হবে না। আজকের নতুন ভারত শুধু দূর থেকে নজরই রাখে না, সীমান্তে কাঁটাতারের একটা আঁচড় লাগলে ওপারে ঢুকে শত্রুদের পুরো পরিকাঠামোকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় সেনাদের স্নাইপারদের এখন শত্রুর ঘাটির দিকে তাক করানো, ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতার দিকে চোখ তুলে তাকানোর সাহস যারাই দেখাবে তাদের সীমান্তে চিরতরে শেষ করে দেওয়া হবে। এই বিষয়ে আপনাদের যদি একটা সামনে ছোট্ট প্রশ্ন রাখি, যে বাংলাদেশের এই সেনার তো এতদিন কোনো প্রয়োজন পড়েনি, যে সেনা সম্পূর্ণ তারা তাদের আল্লাহর নাম নিয়ে বা আল্লাহর বেসের উপর চলবে। তো দেখুন, বর্তমানে বাংলাদেশের সাম্প্রতিক বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার আর তারেক রহমানের মতো রাজনৈতিক নেতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের কট্টরপন্থী দল বা গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রাখা। যখন কোনো দেশের মূলধারা রাজনীতিতে ধর্মীয় বা কট্টরপন্থী আবেগ তীব্র হয়, তখন সেনাবাহিনীর ভেতরে সেই একই ভাবাবেগ বা স্লোগান নিয়ে আসা হয়, যাতে সাধারণ জনগণের একটি বড় অংশ আর কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে নিজেদের পক্ষে রাখা যায়। পাকিস্তানের পুরনো স্ট্র্যাটেজি রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই কোনো দেশের শাসক নিজেদের অবস্থান দুর্বল মনে করে, তখন তারা সেনাবাহিনী বিশেষ রঙের আদর্শে রাঙিয়ে দেন। পাকিস্তানের জেনারেল জিয়াউল হক ঠিক এই কাজটি করেছিলেন। এক এক ধরনের মতাদর্শ ঢাল হিসাবে একে ব্যবহার করতে দেখা গেছে, যাতে বাইরের কোনো দেশের সাংস্কৃতিক বা রাজনৈতিক প্রভাবকে দেশের ভেতরে পুরোপুরি রুখে দেওয়া যায়। চীনও সবসময় চায় ভারতকে প্রতিবেশী দেশগুলো যেমন ভারতের সাথে একটা দূরত্ব বজায় রেখে চলে। বাংলাদেশ যদি পুরোপুরি একটি কট্টরপন্থী আদর্শে চালিত বাহিনী তৈরি করে সেনা, তবে ভারতের সাথে তাদের দূরত্ব বাড়বে, যা পরোক্ষভাবে চীনের স্ট্র্যাটেজিক সুবিধাকে অনেক বাড়িয়ে দেবে। তবে সরাসরি বা মুখোমুখি যুদ্ধ হওয়ার সম্ভাবনা যদি কাল তৈরি হয়, তারও চান্স কম রয়েছে। তার মূল কারণ হলো সামরিক ও অর্থনৈতিক শক্তির বিশাল ব্যবধান রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ বা তাদের পেছনে মাস্টারমাইন্ড খুব ভালো করেই জানে যে ভারতের সেনাবাহিনীর সাথে মুখোমুখি পূর্ণাঙ্গে যুদ্ধে জড়ানো মানে নিজেকে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। তবে এই ধরনের আদর্শগতভাবে কট্টর বাহিনীকে বর্ডার গার্ড কাঁটাতারের কাছাকাছি রেখে ভারতের উপর ক্রমাগত এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চায়, যেখানে সীমান্ত এলাকায় ছোটোখাটো উস্কানি অনুপ্রবেশ সীমান্তে চৌকে আচমকা হামলা চাইলে ভারতকে সবসময় একটা অস্থিতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চায়। তবে যেটাই হোক, মুখোমুখি যুদ্ধ না হলেও এই ধরনের বাহিনী গঠন করার অর্থ হলো ভারতের পূর্ব সীমান্ত, যা গত কয়েক দশক ধরে তুলনামূলকভাবে শান্ত ছিল, তা এখন জম্মু কাশ্মীর বা রাজস্থান সীমান্তের মতো অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আর এই কারণেই তো ভারতের সেনার বিএসএফ আগেভাগে পুরো সীমান্তকে অ্যাক্টিভেট মোডে বা হাই অ্যালার্টে নিয়ে নিয়েছে, যাতে কোনো রকমের প্রক্সি বা ছায়াযুদ্ধ চেষ্টা শুরু করতেই কঠোরভাবে সেটাকে দমন করা যায়। বন্ধুরা, আমাদের যদি এরকম ভূ রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের পছন্দ হয়ে থাকে আর বাংলাদেশের এই কট্টরপন্থী সেনাকে নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।